আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। 14 দিন পর ট্রেন চালু, আপাতত ছাড়ছে না আন্তনগর, পথের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্মকর্তারা। শিক্ষার্থীদের ওপর গুলি ও প্রাণহানির ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খোলা চিঠি, গণগ্রেপ্তারের নিন্দা, নিরীহদের মুক্তি দাবি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা হয়েছে, ভারতীয় হাই কমিশনারের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী। এবং ছিটমহল বিনিময়ে 9 বছর, উন্নয়নের স্রোতধারা বদলে গেছে হাজার সীমান্তের পিছিয়ে পড়া মানুষদের জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোটা আন্দোলনের সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ থেকে কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই দূরের যাত্রা আন্তনগর ট্রেনগুলো চলবে না। বেশ কয়েকদিন বন্ধ থাকায় রেল লাইনের কোনো অংশে কোন সমস্যা বা বিচ্যুতি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আছেন সহকর্মী শারফুল আলম, চলে যাচ্ছি তার কাছে। শারফুল, কোন ট্রেন কি সকালে ছেড়ে গেছে? কি প্রস্তুতি দেখছেন স্টেশনে? কর্মকর্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু দুইটি ট্রেন ছেড়ে গিয়েছে। একটি ট্রেন গিয়েছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এবং আরেকটি ট্রেন গিয়েছে টঙ্গীতে তুরাক নামে যে ট্রেনটি। আরেকটি ট্রেন আপনারা যে ট্রেনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিতাস কম্পিউটার, কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। 10টার সময় এই ট্রেনটি ছাড়ার ঘোষণা রয়েছে। আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো দর্শকরা দেখতে পাবেন যে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। একটু পরিস্থিতি যদি বলি, যে প্রায় 2 সপ্তাহ পর কোটা আন্দোলনের সহিংসতার কারণে 18 তারিখের পর থেকে কিন্তু সব ধরনের দূরপাল্লা এবং স্বল্প দূরত্বে যে ট্রেনের সার্ভিসগুলো ছিল সেগুলো কিন্তু সব পুরোপুরি বন্ধ ছিল। এরপরে কিছুটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তেল ট্যাঙ্কার অথবা রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য কিন্তু কিছু লরি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল এবং চট্টগ্রাম থেকে আসে, কিন্তু যাত্রীবাহী কিন্তু ট্রেন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল গত প্রায় 2 সপ্তাহ। আজকে এতদিন পর যে ট্রেন সার্ভিস চালু হয়েছে তা নিয়ে কিন্তু সাধারণ যাত্রীদের মধ্যে এক ধরনের শঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এতদিন পর ট্রেন চালু হলেও কোনো ভিড় কিন্তু কমলাপুর স্টেশনে নাই এবং যে ট্রেনটি দাঁড়িয়ে আছে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, আমরা দেখেছি প্রায় অর্ধেকেরও বেশি আসন খালি রেখে কিন্তু এই ট্রেনটি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে ছাড়বে। যাত্রীরাও কিন্তু বলছিলেন যে তারা যখন বাসা থেকে কমলাপুর স্টেশনের জন্য তারা আসছিলেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছিল, তারাও কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনগুলোতে যে পরিমাণ সিট থাকার কথা ছিল তার থেকে প্রায় 60 ভাগেরও কম আসন ফাঁকা রেখে ট্রেনগুলো ছেড়ে দিয়েছে। কমলাপুর স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঢাকার বাইরে থেকে কিন্তু কোনো ট্রেন এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে আসেনি। তারা বলছেন যে ট্রেনগুলো এখন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে 10টা পর্যন্ত 3টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, তার মধ্যে 2টি ছেড়ে গিয়েছে, আরেকটি যাবে। তো এই ট্রেনগুলো কিন্তু আপনারা জানেন যে কারফিউ শিথিল সন্ধ্যায় রাত 8টা পর্যন্ত, রাত 8টার আগে কিন্তু এই ট্রেনগুলো আবার এখানে এই গন্তব্যে ফিরে আসবে। অর্থাৎ স্বল্প দূরত্বে স্বল্প সময়ের মধ্যে যে ট্রেন সার্ভিসগুলো চলাচল করতে পারে শুধুমাত্র সেই ট্রেনগুলোকে এখান থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একটি প্রশ্ন ছিল যে কবে নাগাদ দূরপাল্লার ট্রেনগুলো চালু হবে, বিভাগীয় শহরগুলোতে দূরের যাত্রীরা কবে ট্রেনে করে যেতে পারবেন, সেটির কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তারা বলছেন উচ্চ মহলের দেখতে পাচ্ছেন যে ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, কমলাপুর স্টেশন থেকে তিতাস কম্পিউটারগামী যে ট্রেনটি ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে তারা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। এই মুহূর্তে তারা কমলাপুর প্ল্যাটফর্ম অতিক্রম করছে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এবং এখন পর্যন্ত যে তথ্য ছিল এটাই ছিল এখানকার সবশেষ ট্রেন এবং এই ট্রেনটি
চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু স্বল্প দূরত্বে যে আজকে কয়েকটি ট্রেন সার্ভিস ছিল সেইটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই যাচ্ছে এবং আমরা যে ট্রেনটি দেখছেন সেই ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যাত্রীদের তেমন ভিড় নেই স্টেশনে, আসন ফাঁকা রেখেই বগিগুলোতে সীমিত পরিসরে যাত্রী নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই বাংলাদেশি সংঘর্ষ শিক্ষার্থীদের উপর গুলি ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। সংস্থাটির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সৃষ্টি সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত এবং 200 জনের বেশি মানুষ নিহতের জবানবন্দি নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। দেশজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, কারফিউ জারি এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধা নজিরবিহীন বলেও জানায় মানবাধিকার সংস্থাটি। বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে 10,000-এরও বেশি মানুষ ও নিরীহ শিক্ষার্থীকে আটকের ঘটনায় নিন্দা জানায় সংস্থাটি। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে নৈরাজ্যবাদীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা করেছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বলেন, নৈরাজ্যবাদীরা সরকার পতনের পরিকল্পনা করেছিল। তিনি জানান, কোটা সংস্কারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা মোটেও স্বাভাবিক আন্দোলন নয়, বরং এক পর্যায়ে তা সন্ত্রাসী হামলায় পরিণত হয়। সাম্প্রতিক সংঘর্ষে জানমালের ক্ষয়ক্ষতিতে শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগ জোরদারে বাংলাদেশের দরজা খোলা রয়েছে। ভারতীয় হাই কমিশনারও জানমালের ক্ষতির জন্য শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বাভাবিক অবস্থার স্থির পুনরুদ্ধার এবং ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করাকে স্বাগত জানান। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করে অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হিসেবে পদায়ন করা হয়েছে। লজিস্টিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার ডিবি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে বদলি করে লজিস্টিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে ওই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়। এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকারকে ডিবিতে বদলি করা হয়েছে। আর ডিবির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস হিসেবে পদায়ন করা হয়েছে। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের এ মাসে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। দেশের 12 জেলার ওপর দিয়েই দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসেই এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ছিটমহল বিনিময়ে 9 বছরে বদলে গেছে কুড়িগ্রামের ছিটবাসীর জীবনযাত্রা। উন্নয়নের স্রোতধারায় মিলেছে দীর্ঘ 68 বছর বন্দী জীবন কাটানো এসব মানুষেরা। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকরি সহ সব মৌলিক অধিকারের স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। ছিটমহল বিনিময়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয়। অধুনালুপ্ত ছিটবাসীদের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের পাশাপাশি বিশেষ নজর রাখার কথা জানিয়েছেন প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ, মন্দির এখন সবই আছে অধুনালুপ্ত ছিটমহলে। আধুনিক সুবিধায় চাষ হচ্ছে ফসলি জমি। এই দৃশ্য দেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার। এখানকার প্রায় 20,000 মানুষের মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি নিয়েছে সরকার। বিলুপ্ত ছিটবাসীরা জানান, ছিট বিনিময়ের আগে তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে। অন্যদিকে মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। এভাবে 68 বছর বন্দি জীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। ছিটমহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, কমিউনিটি ক্লিনিক সবকিছু আমরা পেয়েছি। মন চাইলে মোটর দিয়ে দিকে পানি দিতে পারি, মাছ চাষ করতে পারি, জমিতে যেটা মন চায় সেটা লাগাতে পারি, তেল ছাড়া অভাব নাই, সুযোগ সুবিধা মতো পাইতেছি। এখন আমরা খুব সুখী আছি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি পালনের কথা জানান ছিট বিনিময় সমন্বয় কমিটির নেতারা। 9 বছর যে প্রতিটা পালন করছি সেটা হলো স্বাধীনতা দিবস। এবারও আমরা স্বাধীনতা দিবস ব্যাপকভাবে পালন করব। গত 9 বছরে অধুনালুপ্ত ছিটবাসীদের ভাগ্য পরিবর্তনে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নানা অবকাঠামো। আগামীতেও তাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। এগুলো কোনোটি আগে ছিল না। ছিটমহল বিনিময় হওয়ার পর এই বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং সরকারের সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। বাংলাদেশ অংশে 111টি আর ভারত পায় 51টি। এর মধ্যে কুড়িগ্রামে যুক্ত হয় 12টি ছিটমহল, বাকিগুলো লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ায় আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের 9 বছর পূর্তি উদযাপন করেছে বাসিন্দারা। 12টা 1 মিনিটে দাসিয়াছড়া বাজারে 68টি মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে ছিট বিনিময়ের এই দিনটিকে স্মরণ করেন বিলুপ্ত ছিটমহলবাসী। এর আগে বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে দাসিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাডুডু খেলার আয়োজন করা হয়। যশোরে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এবারে প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও ইন্টার্ন পাশ করে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছে। ফলে শিক্ষার্থী সহ শিক্ষকরাও উচ্ছ্বসিত। জাঁকজমকভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সেই সাথে নতুন ইন্টার্ন ডাক্তারদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসক তৈরিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তবে এবারই প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও চিকিৎসক হিসেবে বের হচ্ছেন এ প্রতিষ্ঠান থেকে। সাফল্যের সাথে একাডেমিক কোর্স শেষ করে আনন্দিত শিক্ষার্থীরা। আমি নেপাল থেকে এখানে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 6 বছর থেকে এখানে আছি। আর এখন আমার আজকে ইন্টার্নশিপ শেষের প্রোগ্রাম হয়েছিল, ওটাতে আমার শেষ হয়ে গেছে। আমি খুবই স্যাটিসফাইড আছি। আমি যেটা ভাবছিলাম ওর থেকে আমি বেটার পাইছি। এটা কলেজ, আমরা যে মানব সেবার মহান ব্রত নিয়ে এখানে এসেছিলাম, সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা সফলভাবে আমাদের সেই ব্রত পালন করতে পারি। আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আদ্দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ইয়াসমিন হক সহ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তারা।
আজ থেকে 5 বছর পরে যদি বেঁচে থাকি আমরা কিন্তু খোঁজ নেব তুমি কোথায় আছো। আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের দেশে হোক আমার দেশে হোক অনেক ভালো জায়গায় থাকবে। নতুন ইন্টার্নদের উদ্দেশ্যে আদ্দিন হাসপাতাল ও নার্সিং এর মহাপরিচালক বলেন, প্রত্যেক রোগীকে সময় দিয়ে তাদের সমস্যা শুনে সঠিকভাবে চিকিৎসা দেয় চিকিৎসকের দায়িত্ব। দিস ইজ দ্য বেস্ট একটা সেন্টেন্স। অ্যাকচুয়ালি ভালো মানুষ হতে হবে। তুমি ভালো ডাক্তার তখনই হতে পারবে যখন তুমি ভালো মানুষ হবে। তোমরা সবাই ভালো মানুষ এবং সবাই ভালো ডাক্তার হবে, এটাই আমি প্রত্যাশা করি। ডাক্তারি পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা বলেন, রোগীদের চিকিৎসায় ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারের সাফল্য হচ্ছে সেইটা যত কম পয়সায় কম ডায়াগনোসিসে সে রোগীর চিকিৎসা করতে পারে। রোগী যেন আমাদের কাছে এসে সর্বশান্ত হয়ে ফিরে না যায়। যতই ফার্মাসিউটিক্যালের অশুভ চক্র তোমাকে পুশ করুক, অ্যান্টিবায়োটিক তো অপ্রয়োজনীয় লিখবেই না, অন্যান্য ওষুধও যেটা প্রয়োজন সেটা লিখবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 13তম ব্যাচ চলছে। প্রতিষ্ঠার পর থেকে চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় পাশ করেছেন 411 জন। চিকিৎসক হয়ে বের হয়েছেন 289 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। একদিনে সাঁতারে 2টি স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন ফ্রান্সের লিউ মার্শা। প্যারিস অলিম্পিকের 200 মিটার বাটারফ্লাইয়ে সোনা জয়ের 2 ঘন্টার মধ্যেই 200 মিটার বেস্ট স্ট্রোকের সোনাও জেতেন স্বাগতিক দেশের সাঁতারু। অলিম্পিকে এর আগে কখনোই কেউ একই দিনে 2টি ব্যক্তিগত ইভেন্ট সোনা জিততে পারেননি। বেস্ট স্ট্রোকে মার্শা সময় নেন 2 মিনিট 5.85 সেকেন্ড। 200 মিটার বাটারফ্লাই প্রথম হতে মার্শা সময় নেন 1 মিনিট 51.21 সেকেন্ড। এই নিয়ে প্যারিস অলিম্পিকে 3টি পদক পেলেন ফ্রান্স তারকা। প্রাক মৌসুম প্রীতি ফুটবলে আর্সেনালকে 2-1 গোলে হারিয়েছে লিভারপুল। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল খেলার মাঠে ম্যাচের 13 মিনিটেই মোহাম্মদ সালাহ এগিয়ে নেন অলরেডদের। 29 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লিভারপুল, তবে দিয়াগো জেতার শট ফিরে যায় পোস্টে লেগে। অন্যদিকে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারায় গানাররা। 34 মিনিটে আর্নে স্লটের দলকে 2-0 এগিয়ে নেন ফেবিও কারভালহো। এর 6 মিনিট পর আর্সেনালের হয়ে 1 গোল শোধ দেন কেই হাভারটজ। দ্বিতীয়ার্ধের আর কোনো দলই গোল করতে পারেনি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। 14 দিন পর ট্রেন চালু, আপাতত ছাড়ছে না আন্তনগর, পথে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্মকর্তারা। শিক্ষার্থীদের ওপর গুলি ও প্রাণহানির ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খোলা চিঠি, গণগ্রেপ্তারের নিন্দা, নিরীহদের মুক্তির দাবি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশে শ্রীলঙ্কার মতোই তাণ্ডব সৃষ্টির চেষ্টা হয়েছে, ভারতীয় হাই কমিশনারের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী। এবং ছিটমহল বিনিময়ে 9 বছর, উন্নয়নের স্রোতধারায় বদলে গেছে হাজার সীমান্তের পিছিয়ে পড়া মানুষদের জীবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।